এখন দেখবেন রোড টু হোয়াইট হাউস। দর্শক আমন্ত্রণ ইউএস প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে এনটিভির বিশেষ আয়োজন রোড টু হোয়াইট হাউসে। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি থাকব ইব্রাহিম আদিত্য। মার্কিন নির্বাচনের উপর বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠানের শুরুতেই বিশেষ প্রতিবেদন ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হবেন প্রতিনিধি ইকবাল ফেরদৌস। She's got a ton of experience around what she's been able to do. কথা বলবো কনজারভেটিভ এমপি পল স্কালির সাথে। As I say, Donald Trump's been saying some, frankly, very strange things. এবং এছাড়াও থাকবে প্রেসিডেন্সিয়াল ডিবেটের উপর ফ্যাক্ট চেক। I think Hillary and I agree on that. By over $5 trillion. And মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন, কিন্তু এরই মধ্যে বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সবশেষ জনমত জরিপে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সমান সমান। এদিকে ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প পরস্পরকে আক্রমণ করেই যাচ্ছেন। মাহমুদ মিলনের প্রতিবেদন। নতুন জরিপের ফলে হয়তো কিছুটা আশ্বস্ত ডেমোক্র্যাট শিবির, কিন্তু শঙ্কার মেঘ যে পুরোপুরি কাটেনি তা নিশ্চিত। হিলারি এবং ট্রাম্প দুজনেই সমান ৪৫% জনসমর্থন নিয়ে যেন ঘোষণা করছেন আসন্ন নির্বাচনে ভোটযুদ্ধ হবে সমান সমান। অর্থাৎ হিলারি জিতছেন এ কথা এখন আর জোর গলায় বলার সুযোগই নেই। হিলারি বা ট্রাম্প যে কেউ এখন জয়ী হতে পারেন, সম্ভাবনা অর্ধেক অর্ধেক। নির্বাচনের আগ মুহূর্তে এসে নতুন করে হিলারির ইমেল বিতর্কই যেন এখন মুখ্য হয়ে উঠেছে। হিলারি শিবির বলছে নতুন করে ইমেল তদন্ত শুরু করা এফবিআইয়ের দ্বৈতনীতি। শুধু ডেমোক্রেটরাই নয়, খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এফবিআই ডিরেক্টর জেমস কোমের কট্টর সমালোচনা করেছেন। আর এই ইমেল বিতর্ককে পুঁজি করে ডোনাল্ড ট্রাম্প বলছেন ওয়াটার গেটের পর এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনা। Under the failed leadership of Hillary, look, talk about. এদিকে নির্বাচনের আগ মুহূর্তে ট্রাম্পের বিরুদ্ধে আবারও কলম তুলেছে প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস। তাদের সর্বশেষ অনুসন্ধানে উঠে এসেছে ট্রাম্প সবসময়ই তার সম্পত্তির বিষয়ে ভুল তথ্য দিয়ে এসেছেন। এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ব্যবসায়িক ক্ষতির পরিমাণ অনেক বেশি ছিল বলে কর প্রদানে গরমিল হয়েছে। কিন্তু নিউ ইয়র্ক টাইমস খতিয়ে দেখেছে সেই ক্ষতির পরিমাণ খুব একটা বেশি নয়। কর প্রসঙ্গকে এড়িয়ে যেতেই তিনি কৌশলে বিরাট অঙ্কের ক্ষতি দেখিয়েছেন। এক সময় নিজ দলের প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স নর্থ ক্যারোলাইনার নির্বাচনী সমাবেশে হিলারিকে সমর্থন দিতে এসেছিলেন। মূল উদ্দেশ্য যে কোনো মূল্যে ট্রাম্পকে রুখে দেয়া। সমাবেশে হিলারি বলেছেন ট্রাম্প নির্বাচিত হলে তা হবে বৈষম্যকে বৈধতা দেয়া। অন্যদিকে পেনসিলভানিয়ায় বারুইনে এক নির্বাচনী সমাবেশে স্বামীর পক্ষে বক্তব্য দিলেন মেলানিয়া ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন আমেরিকার জন্য অসাধারণ এক প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প। We are deeply grateful to the millions of Americans who believe in my husband. যারা আমার স্বামীর প্রতি বিশ্বাস রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ আমি, কারণ আপনারা জানেন যে তিনি নিজেও আপনাদের বিশ্বাস করেন। Fantastic president of this United States. মার্কিন ইতিহাসের ৫৮তম এই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্লেষক ও রাজনৈতিক বোদ্ধারা ছাড়াও সমানভাবে আগ্রহী যুক্তরাষ্ট্রে বসবাসরত সাধারণ ভোটার, নাগরিক ও সেখানকার অভিবাসীরা। অভিবাসন ও বৈদেশিক নীতি নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময় করা মন্তব্য নিয়ে দুশ্চিন্তার কালো ভাঁজ পড়েছে সেখানকার বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের কপালেও। অন্যদিকে নির্বাচনের অপর প্রার্থী হিলারি ক্লিন্টনই বা কতটুকু নমনীয় হবেন অভিবাসী ও সাম্প্রদায়িক ইস্যুতে, সে নিয়েও রয়েছে কিছুটা ধোঁয়াশা, অনিশ্চয়তা। আমাদের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ইকবাল ফেরদৌস রয়েছেন এই মুহূর্তে মিশিগান স্টেটে। আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব সেখানকার অভিবাসীদের মন্তব্য, অভিমত।
আদিত্য, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি আমেরিকার হ্যামট্রামিক সিটিতে, মিশিগান স্টেটের হ্যামট্রামিক সিটিতে, এবং আমি কথা বলবো এখানকার বাসিন্দা এবং আমেরিকান সিটিজেন। উনি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট এবং আইটি স্পেশালিস্ট। আমি জানবো উনি কাকে ভোট দিচ্ছেন এবং কেন ভোট দিচ্ছেন, এবং উনি কাকে মনে করছেন আগামী আমেরিকার প্রেসিডেন্ট কিংবা পৃথিবীর বিশ্ব নেতা যাকে বলা হয় তাকে। সো আমি কথা বলবো, আমার সাথে যিনি রয়েছেন উনি হচ্ছেন কামাল রহমান, অ্যাকাউন্টেন্ট অ্যান্ড আইটি স্পেশালিস্ট। কামাল ভাই, আপনি কাকে ভোট দিচ্ছেন এবার ইলেকশনে? আমি আমার শর্ট লিস্টটা খুবই শর্ট, মানে দুইজনের মধ্যেই। তো ডোনাল্ড ট্রাম্পের জন্য আমি রুট করতেছি না, কারণ বিভিন্ন ধরনের যে আছে অ্যালিগেশন আছে ওনার এগেনস্টে, আর কিছু কনসার্ন আছে ওনার ব্যাপারে। এই জন্য আমি মোস্ট লাইকলি আমি হিলারি ক্লিন্টনকেই ভোট দেবো। কেন আপনি মনে করেন যে হিলারি ইজ দ্য পারফেক্ট ক্যান্ডিডেট? হিলারির আচার ব্যবহার দেখেন, হিলারির এক্সপিরিয়েন্স দেখেন। উনি নিজে একজন লয়ার, তো উনি যে আইন কানুন কিংবা ইন্টারন্যাশনাল ল উনি বুঝেন বেটার দেন ডোনাল্ড ট্রাম্প অবভিয়াসলি। আর ওনার যে এক্সপিরিয়েন্স আছে, উনি হোয়াইট হাউসের এক্সপিরিয়েন্স, ফার্স্ট লেডি হিসেবে এক্সপিরিয়েন্স এবং সেক্রেটারি অফ স্টেট হিসেবে এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সগুলো দরকার যে একজন বিশ্ব লিডার হওয়ার জন্য। যে আমেরিকান লিডার, ওনার উপর অনেক রেসপন্সিবিলিটি, শুধু আমেরিকার না, ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবিলিটি। ওনার কথায় বার্তায়, ওনার আচার আচরণে কিংবা ওনার কমান্ডে অনেক লোকের লাইফ নির্ভর করে। এই জন্য আমি মনে করি উনি বেটার অফ দিস টু পিপল। Because I think she's a better representative for people across the country. I think she's more attuned to the needs of the citizens of the United States than the other person is. I think her experience speaks volumes about her ability to really be president of the United States. I think she understands the issues. And I think she really does believe that representing more people and keeping them under the tent is a smarter theory versus pushing more people out from under the tent. She's an inclusive person. She's got a ton of experience around what she's been able to do as First Lady and someone who's been Secretary of State and a United States Senator. I think she's well prepared, and I think she'll serve us well. Regarding her corruption, well, listen, we use a lot of words in politics to describe people. A lot of them are fair, a lot of them are unfair. I think it's unfair to call her a corrupt person when, frankly, the word corruption is usually associated with criminal activity. She's not been convicted nor charged with anything. So what that means is she's free to run as an American citizen. She's free to be judged for whatever it is people believe are her shortcomings. She will be judged by those shortcomings. But frankly, I believe with her shortcomings, she's still better than the other guy. She represents America as America is configured. She's not a bigot. She's not prejudiced. She's not sexist. She's not racist. She's not one of those people who believes that we should castigate others simply by the color, because of the color of their skin or the history that they bring to the table. So I'm encouraged that she has stood up to scrutiny and has weathered controversy and continues to be someone prepared to win an election in just 5 short days. And the country ought to be encouraged as well. It should also be noted that because she's a woman, she brings a particular intuition to the table that America probably needs more than at any other time in her history. There are people around the world looking to drag us into war. Traditionally, women are solvers of problems and not people who fan the flames of war and fear-mongering and that kind of thing. So I think it's very important that we realize what we can vote for at the same time we realize who we can vote for. You should also take special note. I think that the United States Supreme Court will have at least 2 new nominees over the next 4 years. American citizens have to ask, do they want nominees that will understand their circumstance and will protect them at the nation's highest court? Or do they want demagogues as judges selected by people with one ideology who believe that everybody doesn't count in this thing called America? I choose Hillary Clinton for reasons just like that. হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের করাপশনের অভিযোগ রয়েছে। রিসেন্টলি FBI ইনভেস্টিগেট শুরু করেছে ইমেইল কেলেঙ্কারি নিয়ে। আপনি কি মনে করেন এই বিষয়টা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? প্রভাব অলরেডি করতেছে। মিশিগানে গতকালকে ছিল 6%, না বিগিনিং অফ দ্য উইকে ছিল 6% লিড হিলারি ক্লিন্টনের। এখন আজকে শুনছি এটা 3%-এ নেমে আসছে। তো এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। যদি কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু আসে সামনে, আর এইটা অনেক সময় ওরা ক্যান্ডিডেটরা নিজেরাই করে, এইটা যে আরেকজনকে নিচে ফেলার জন্য এরকম করে থাকে, আর এটা এফেক্টিভ। আর এইটা স্বাভাবিক একটা প্রভাব ফেলছে বিভিন্ন স্টেটে। ওনার হিলারির যে পার্সেন্টেজটা কমতেছে, বাট আমার মনে হয় না এটা টিকবে আর কি। ইভেনচুয়ালি ইট উইল কাম ব্যাক আপ।
আপনি হোপ করছেন যে আমেরিকার জনগণ সর্বশেষ ভোটে হিলারিকেই জয়ী করবে? এইটাই মোস্ট লাইকলি, কিন্তু যে কয়েকটা স্টেট আছে নর্থ ক্যারোলাইনা এবং নিউ ইংল্যান্ড স্টেট, এইগুলা মোস্ট লাইকলি ডিসাইড করবে। যদি কোনো পোল নাম্বার যদি ঠিক থাকে, তো ওই স্টেটগুলা হলো সুইং স্টেট বলে আর কি। তো ওই স্টেটগুলা কীভাবে সুইং করে এইটার উপর নির্ভর করতেছে কে পাবে 270 ডেলিগেটস। ধন্যবাদ জনাব কামাল রহমান আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা ফেসবুক, টুইটার সহ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে #NTV রোড টু হোয়াইট হাউসের মাধ্যমে জানার চেষ্টা করেছি মার্কিন নির্বাচনকে ঘিরে শুধু ব্রিটেন, বাংলাদেশ কিংবা ইউএসএ নয়, বরং সারা বিশ্বে ছড়িয়ে থাকা রাজনীতি সচেতন মানুষের আগ্রহ আর কৌতূহল। তবে সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে। আপনারা দেখছেন রোড টু হোয়াইট হাউস। বিরতির পর আবারও একবার আমন্ত্রণ এনটিভির রোড টু হোয়াইট হাউসে। দর্শক, ভাবা যায় জর্জ ওয়াশিংটন ছিলেন সামান্য এক কৃষক, এরপরে হলেন সৈনিক, আর এসবই কিন্তু বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট হবার আগে। আব্রাহাম লিঙ্কন ছিলেন আবার ল্যান্ড সার্ভেয়র, পরে হলেন পেশায় একজন আইনজীবী। হালের বিল ক্লিন্টনও কিন্তু বেছে নিয়েছিলেন একই পথ। আবার সাহিত্য বা লেখালেখির ভুবন থেকেও কিন্তু বাদ যাননি মার্কিন প্রেসিডেন্টের মতো গুরুতর দায়িত্ব পালনকারীরা, এই যেমন জন এফ কেনেডি। তবে বেশিরভাগই এসেছেন আইনি পেশা থেকে, প্রায় 26 জন। আবার প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার বুশ ও তার ছেলে জর্জ ডব্লিউ বুশ দুজনই কিন্তু ছিলেন বৈমানিক। এখন একটা প্রশ্ন মনে উকি দেওয়াটা স্বাভাবিক যে বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই পদটিতে আসীন হবার যোগ্যতা বা এর মাপকাঠি আসলে কি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চাইলে একজন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে আমেরিকার নাগরিক হতে হবে, যে কিনা অন্তত 14 বছর ধরে ইউনাইটেড স্টেটসে বসবাস করছে, এবং অবশ্যই 35 বছর বয়স পূর্ণ করতে হবে ক্ষমতাধর এই পদটির জন্য। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই পূরণ করতে হবে এই 3 পূর্ব শর্ত। সাধারণত প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে প্রেসিডেন্ট নির্বাচন। 1845 সালের পর থেকে প্রত্যেক 4 বছর পর পর নভেম্বরের প্রথম মন্ডের পরদিন অর্থাৎ টুয়েসডে অনুষ্ঠিত হয়ে আসছে এই নির্বাচন। যুক্তরাজ্যের মতো যুক্তরাষ্ট্রের সংসদও দ্বিকক্ষ বিশিষ্ট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং হাউস অফ সিনেটস নিয়ে গঠিত ইউএস কংগ্রেস। তবে যুক্তরাজ্যের রাষ্ট্র ও সরকার প্রধানের দায়িত্ব আলাদাভাবে পালিত হলেও যুক্তরাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধান একজনই, প্রেসিডেন্ট। সো প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াটা কি? প্রথম ধাপে প্রাইমারি এবং ককেসাস পেরোতে হবে প্রেসিডেন্ট হতে ইচ্ছুক যে কোনো ব্যক্তিকে। বিভিন্ন ক্যাম্পেইন প্রচারণা চালিয়ে নিশ্চিত করতে হবে নমিনেশন। এরপর ককেসাসে সিদ্ধান্ত নেওয়া হবে কাদের দেয়া হবে পার্টি নমিনেশন। নমিনেশন পেয়ে যাওয়ার পর প্রাইমারিতে অর্থাৎ স্টেট ইলেকশনের সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করতে হবে পার্টি মেম্বারদের কাছ থেকেই। পার্টি মেম্বাররা যাকে যোগ্য মনে করবেন তাদের স্টেট থেকে, তাকেই পাঠাবেন জেনারেল ইলেকশনে। প্রাইমারি ও ককেসাস শেষে প্রত্যেক মেজর পার্টি অর্থাৎ ডেমোক্রেট ও রিপাবলিকান তাদের প্রেসিডেন্সিয়াল নমিনি নির্ধারণ করতে আয়োজন করে থাকে ন্যাশনাল কনভেনশনের। তারপর নির্বাচিত নমিনি খুঁজে নেন তার পছন্দের রানিং মেট। এরপর শুরু চূড়ান্ত প্রচারণা। রানিং মেটকে সাথে নিয়ে দেশ জুড়ে প্রচার যুদ্ধে নেমে পড়েন প্রেসিডেন্ট প্রার্থী। চলে ভোটারদের মন জয়ের প্রাণান্তকর প্রচেষ্টা। আর নির্বাচনের দিন প্রত্যেক স্টেটের ভোটাররা সুযোগ পান তাদের ভোটাধিকার প্রয়োগের। নির্বাচনের দিন ভোটাররা সাধারণত প্রেসিডেন্টকে নয়, নির্বাচিত করে থাকেন ইলেকটোরাল কলেজের সদস্যদের, যারা পরিচিত ইলেক্টর হিসেবে। প্রত্যেক স্টেটে ঠিক যতজন সিনেটর এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য রয়েছেন, সেই স্টেটের ইলেক্টরও হবেন ঠিক ততজনই। সর্বমোট 538 জন ইলেক্টর রয়েছেন সারা দেশ জুড়ে, যাদের অন্তত 270 জনের ভোটেই
4 বছরের জন্য নির্ধারিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ। নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট। বিরতির আগে আমরা জেনেছিলাম 58তম মার্কিন নির্বাচনকে ঘিরে দেশটির আবেগ এবং উন্মাদনা। সেখানকার ভোটাররা কি ভাবছেন তাদের সম্ভাব্য প্রেসিডেন্টকে নিয়ে। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, মার্কিন নির্বাচন আটলান্টিক পেরিয়ে সমুদ্রের ওপারে হলেও নির্বাচনী আমেজের উষ্ণতা কোনো অংশেই কিন্তু কম নয় এখানেও। এমনকি চায়ের কাপে তা ঝড় তুলছে বাংলাদেশেও। এবার আমরা কথা বলবো সহকর্মী আতাউল্লাহ ফারুকের সাথে। তিনি জানাবেন যুক্তরাজ্যের রাজনীতি সচেতন মানুষদের মন্তব্য, অভিমত। তাদের জন্য হয়তো এমন একটা অবস্থা করে দিবে যে আবার অ্যাপ্লাই করে আসতে পারে। এটা তো অনেক স্পেকুলেটিভ, আসলে ঘোষণা আসার আগ পর্যন্ত বলা কঠিন। কান্ট্রিতে আছে তাদের হয়তো এমন হতে পারে যে ফার্দার একটা অ্যাভিনিউ বা একটা উইন্ডো খুলবে আর কি, কিন্তু ঢালাওভাবে যারা চলে গেছে আবার আসতে পারবে আমার মনে হয় এইভাবে দেওয়ার পসিবিলিটি খুব কম। কারণ ইউকেতে দেখবেন কোনো সময় আনকন্ডিশনাল অ্যামনেস্টি কাউকে কোনো সময় দেয় না, কোনো সময় দেয়। যেহেতু আমেরিকান বিজনেস পাওয়ার ইজ রিয়েলি বিগ পাওয়ার, স্পেশালি আফটার ব্রেক্সিট, এখানে ভেরি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে যে যুক্তরাজ্যে বর্তমানে কারা গভর্নমেন্ট ফর্ম করবে। এই যুক্তরাজ্যের সাথে বিজনেসের সম্পর্কের সাথে আমি মনে করি যে ওবামা গভর্নমেন্টের যে বিজনেস পলিসিটা আছে কিংবা আমাদের সাথে তাদের যে সম্পর্ক আছে, যে লিয়াজোটা আছে, এবং আফটার ব্রেক্সিট যেভাবে আমরা কাজ আগে নিয়ে যাচ্ছি, আমার মনে হয় হিলারি ক্লিন্টন আসলে এটা অনেকাংশেই বেটার হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হিলারি একজন রাজনৈতিক সচেতন কনসাস পার্সোনালিটি। ট্রাম্পের বেলায় যেটা মোটেই নাই। ট্রাম্প জাস্ট, আমি মাঝে মধ্যে বলি, যদিও আমি পলিটিক্সের স্টুডেন্ট, তা আমি মাঝে মধ্যে বলি যে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে আমার মনে হয় একটা ক্রাইটেরিয়া থাকা উচিত যে কেউ নির্বাচনে দাঁড়াতে হলে তাকে কমপক্ষে 10 বছর পলিটিক্স করা উচিত। কারণ বিজনেসম্যানদের জন্য আমেরিকা লিড করা এত সহজ ব্যাপার না। আমেরিকা বিশ্ব লিড করতেছে। আর প্রশ্ন আছে এখন বাংলাদেশের সাথে রাজনীতির, বাংলাদেশের সাথে অর্থনীতির। স্বাভাবিকভাবে এটা একদম ক্ষুদ্র মস্তিষ্ক থেকে এটা বেরিয়ে আসবে যে বিল ক্লিন্টন, তার লিগেসি, ওবামা এবং বিশেষ করে হিলারি ক্লিন্টনের বাংলাদেশের সাথে যে আর্থিক একটা সম্পর্ক আছে, যে বাংলাদেশের বর্তমানে যে বারগুলো আছে, ব্যবসাতে যে প্রতিবন্ধকতা আছে, সেগুলো আমার বিশ্বাস যে বিল ক্লিন্টনের স্ত্রী হিসাবে উনি নির্বাচিত হলে অনেকটাই সহজ হবে। এবং ট্রাম্প সারা বিশ্বের জন্য শুধু অর্থনৈতিক হিসাবে না, রাজনৈতিকভাবেও আমার মনে হয় এটা আমার কোনো অ্যাডভাইস থাকবে না, এটা আমার ক্লিয়ার কনসাসের একটা আবেদন থাকবে আমেরিকাবাসীদের কাছে যে ট্রাম্পের মতো অদক্ষ এবং অসচেতন রাজনীতিবিদকে নির্বাচিত করলে সারা বিশ্বই সাফার করবে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কথা বলবো ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের সদস্য, আইনজীবী, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের সাথে। আমরা তাদের সাথে কথা বলবো, জানবো তাদের অভিমত, তাদের মতামত। তারা কথা বলবেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিভিন্ন পলিসি নিয়ে এবং ফরেন পলিসি নিয়ে। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কী হবে তাদের রাজনৈতিক কৌশল, কী হবে তাদের ফরেন পলিসি, কী হবে তাদের অর্থনৈতিক কৌশল। আমরা আরও জানার চেষ্টা করব যুক্তরাষ্ট্রের এই নির্বাচনকে ঘিরে কী ভাবছেন যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আমরা জানার চেষ্টা করব কি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, কি হতে যাচ্ছে ইউএস-ইউকে রিলেশনশিপ। It's not for me to tell the American public how they should vote. What I can do is look at it from a UK perspective, though. And I look at the race. It's been between two very, frankly, unpopular candidates, and it's about who they're not rather than who they are. If I was there, I would think Hillary Clinton is the front runner because she's. I think just some of the things that Donald Trump has been saying is something that's really alien to this country in terms of tolerance and understanding. Okay, so when making the last state visit to the UK, Barack Obama himself campaigned for the Remain campaign, and he urged not to leave the European Union. But we have given our opinion against that pledges. So do you think it will cast a shadow over the historical relationship between our two nations?
No, I don't think it will. I think Barack Obama. I don't think he campaigned for us to remain. I think he made a couple of statements and what have you. But what was said in the heat of that debate, countries tend to find a way through. They tend to find whatever's in front of them at the time. Now we voted to leave, and Prime Minister Theresa May has said Brexit means Brexit. We are going to leave. The next president will understand that and work towards that. We've always had a special relationship with the US, and I see no reason why that should change. But what will be the foreign policy for the United Kingdom if all the polls proves false and end up with Donald Trump be the next US president? Well, in the same way that I said it's not for me to tell the Americans how they should vote in their election, I was just expressing a personal opinion. Again, we would do exactly the same. We would. I would expect the Foreign Secretary. I would expect the Prime Minister to work cordially with the President, as we have done with presidents before. So, I remember in years gone by when I was younger, when we had Margaret Thatcher and Ronald Reagan, and they were critical friends as well. So they would sort of like try and guide people, lead people to a foreign policy, to a global policy that may suit us better if it suited the whole world. And I'd hope that Theresa May could have that guidance no matter who's in the White House. But if you remember, following a few statements from our London mayor, and when the Prime Minister refuses to see Mr. Donald Trump while he visits in the UK, he threatened to shift his investment from here to anywhere else. So what would be his foreign policy if he comes to the power? I would suspect, look, as I say, Donald Trump's been saying some, frankly, very strange things in the lead up to this election. Not least when he was trying to ban all Muslims from the US and these kind of things, which is just frankly ridiculous. But I come back to the thing. I think first of all, I think he will likely to have to temper his views, because he'll have to realise that you can't just go in and just do what you want as one individual. You have to do. You're dealing with a global situation. You're dealing with the whole of the US as well. So the people around him, I would hope, his advisors would caution him and counsel him to yes, be outspoken, but also actually act in moderation. Thank you very much. Thank you. Cheers. দর্শক, আজকের মতো রোড টু হোয়াইট হাউসের পরিবেশনা এই পর্যন্তই। এবার যাবার পালা। আপনারা দেখেছেন যুক্তরাজ্যের নির্বাচনের আগে টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়ে থাকে এদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মাঝে। যুক্তরাষ্ট্র কিন্তু এর ব্যতিক্রম নয়। নির্বাচনের আগে বেশ কয়েকটি প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হতে দেখেছি আমরা। যাবার আগে সেসব ডিবেটে ডেমোক্রেট ও রিপাবলিকান দুই প্রার্থীর করা নানা স্টেটমেন্ট নিয়ে দেখার চেষ্টা করব ফ্যাক্ট চেক। আগামীকাল একই সময় ফিরে আসব আরও নানা চমক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Let me just say, I respect all females, but your rhymes are trash. Put them next to your emails. Thousands of jobs leaving Michigan, leaving Ohio. They're all leaving, and we can't allow it to happen anymore. As far as child care is concerned and so many other things, I think Hillary and I agree on that. We probably disagree a little bit as to numbers and amounts and what we're going to do, but perhaps we'll be talking about that later. We also have to make the economy fairer. That starts with raising the national minimum wage and also guarantee, finally, equal pay for women's work. I also want to see more companies do profit sharing. If you help create the profits, you should be able to share in them, not just the executives at the top. Let's be sure we have affordable childcare and debt-free college. How are we going to do it? We're going to do it by having the wealthy pay their fair share and close the corporate loopholes. I'll be reducing taxes tremendously, from 35% to 15% for companies, small and big businesses. That's going to be a job creator like we haven't seen since Ronald Reagan. It's going to be a beautiful thing to watch. You look at what China is doing to our country in terms of making our product. They're devaluing their currency, and there's nobody in our government to fight them. And we have a very good fight, and we have a winning fight.
because they're using our country as a piggy bank to rebuild China, and many other countries are doing the same thing. So we're losing our good jobs, so many of them. My father gave me a very small loan in 1975, and I built it into a company that's worth many, many billions of dollars with some of the greatest assets in the world. And I say that only because that's the kind of thinking that our country needs. Our country's in deep trouble. We don't know what we're doing when it comes to devaluations. That if his tax plan, which would blow up the debt by over $5 trillion and would, in some instances, disadvantage middle-class families compared to the wealthy, were to go into effect, we would lose 3.5 million jobs. We are going to make America great again. প্রত্যেক 4 বছর পর নভেম্বরের প্রথম মন্ডের পরদিন অর্থাৎ টিউসডে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর সে অনুযায়ী আগামী 8 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন ইতিহাসের 58তম প্রেসিডেন্ট নির্বাচন। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের নির্বাচন নিয়ে আর তাই শুধুমাত্র কৌতূহল আমেরিকাতেই নয়। We have to look at ISIS as the leading threat. আটলান্টিক পেরিয়ে নির্বাচনে আমাদের ঢেউ যেমন আসতে পড়ছে ব্রিটেনের মতো উন্নত বিশ্বে, তেমনি চায়ের কাপে ঝড় তুলছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতেও। আর তাই আপনার জানার তৃষ্ণা মেটাতে আমি থাকছি প্রতিদিন এনটিভির পর্দায় ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সর্বশেষ খবর। Special coverage and analysis on US presidential election 2016. Road to White House. Watch every day at 6:30 p.m. only on NTV.